আসসালামু আলাইকুম। আমি হারুনুর রশিদ, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পাচুড়ি ইউনিয়নে আমার বাড়ি। আমি সৌদি আরব থাকি। অধিকাংশ পরিবারে দেখা যায় বাবার সম্পত্তি থেকে বোনকে ফাঁকি দেওয়া হয়, বোনের সম্পত্তি ভাইরা আত্মসাৎ করে। কিন্তু আমার বেলা সম্পূর্ণ ভিন্ন। আমার বোন আমার বাবার সকল সম্পত্তি থেকে, শুধু সম্পত্তি না, টাকা পয়সা মালামাল সবকিছু থেকে আমাকে বঞ্চিত করছে। বিষয়টা হলো, আমার বাবা মা আমার বোনের কথা মতো চলে। আমার বোন যেটা বলে ওনারা সেটাই করে। আমার কথা কোনো গুরুত্ব দেওয়া হয় না। আমার বাবা সেনাবাহিনীতে চাকরি করতেন। তার চাকরি জীবনের প্রায় সকল টাকা পয়সাই আমার দাদা দাদি এবং আমার সৎ কাকা ফুফু ওদের পিছনে ব্যয় করছে, এবং অবসরে আসার মাত্র 3 থেকে 4 বছর আগে আমাদেরকে পৃথক করে দেয়। আমার বাবা 1996 সালে অবসরে আসে। সেই সময় 2,40,000 টাকা পেনশন পায়। তখনকার সময় 1% জমি 1500-2000 টাকায় জমা করা যেত। আমরা মাত্র 2 ভাই বোন। 1997 সালে আমার বোনের বিয়ে হয়। আমার বোনের বিয়েতে আমার দুলোভাই রাজি ছিল না। দুলোভাই মানে নিশান শিকদার লাউড়িয়া, তার কথা মতো উনি বিয়েতে রাজি হয়। আমার বোনের বিয়েতে নগদ 45,000 টাকা, 6-7 ভরি স্বর্ণ এবং যাবতীয় যত ফার্নিচার সব কিছু দেওয়া হয়। আমার বোন শুরু থেকেই বেয়াদব, আর যেহেতু বাবার বাড়ি থেকে এত যৌতুক নেছে, টাকা পয়সা স্বর্ণ নেছে, ফার্নিচার মালামাল, এই জন্য সে শ্বশুরবাড়ি অহংকার দেখাতো। তাদের কথা মতো চলতো না, তাদের সাথে ঝগড়া গ্যাঞ্জাম লাগিয়ে থাকতো। আমার বোন অধিকাংশ টাইমে আমাদের বাড়িতে থাকতো। 2000 সালে আমার ভাগ্নের জন্ম হয়। আর ভাগ্নের জন্ম, ইতিহাস এবং ওর লেখাপড়া সম্পর্কিত এক ভিডিও সবকিছু বলছি। বেড়িয়াটি স্কুলে আমার বোনের চাকরি হয় 30,000 টাকা ঘুষের বিনিময়ে। সেই 30,000 টাকার 20,000 টাকা পরবর্তীতে আমার দুলোভাইরা ফেরত দেয়, আর বাকি 10,000 টাকা আর কখনো ফেরত দেয় নাই। আমার বোনের বেতন না হওয়ার কারণে আমাদের বোন আমাদের বাড়িতে থাকতো। আমার বোনকে সাইকেলে করে আমি স্কুলে দিয়ে আসতাম এবং নিয়ে আসতাম। আমার বোন তখন বলতো যে আমার বেতন হোক, তখন আমি তোকে দেখব। বেতন হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু তার প্রতিদান ওয়াইস আমার সাথেই ব্যবহার করতেছে। আমার ভাগ্নি মিম, ওর জন্ম হচ্ছে 2003 সালে। মিমের জন্মের সময় আমার বোনকে সিজার করানো হয়। সিজারের যত টাকা সব আমাদের বাড়ি থেকে দেওয়া হয়, এবং আমার দুলোভাইরা ওনারা কেউ সেই বলমারি স্বর্ণা ক্লিনিকে ওনারা আসেও না। সব বিষয় নিয়ে আমার বোনের সাথে আমার বোন এবং আমাদের পরিবারের একটু ঝামেলা হয়। কিছুদিন পরে আমার মা ওইসব আমাদের বাড়িতে আসে, এবং আমার মার উস্কানিতে আমার ফুফুরা আমার মায়ের গায়ে হাত তোলে। এই নিয়ে আমাদের দুলোভাইদের পরিবারের সাথে আমার বোনের মনোমালিন্য সৃষ্টি হয়। কিছুদিন পর দুলোভাই আমাদের বাড়িতে আসে। আসার পর আমার বোনের গায়ে হাত তোলে ঘরের ভিতর। তা বোনের গায়ে যখন ঘরে হাত তুলতেছে, আমার মা বলে যে, কিরে তুই কিছু বলতে পারিস না? তাই আমি বলছি, তার ওয়াইফরে সে মারতেছে, এখানে আমার বলার কি আছে? আমি যদি এখানে কিছু বলতে যাই, মারির পরিবর্তে তারা মার দিতে হবে। তুমি কি চাও এটে? তখন আমার মা বলে যে, তুই কিছু কিছু করতে পারিস না, মানে আমার উস্কানি দিচ্ছে। এইভাবেই তো চলতে থাকলো। কিছুদিনের মধ্যে এই গ্যাঞ্জাম আরো তীব্র থেকে তীব্রতর হতে শুরু করলো, এবং আমার দুলোভাই আমার বোনকে প্রথমে 1 তালাক দেয়। তালাক দেওয়ার কিছুদিন পরে আমার তাওই সাহেব এবং আমাদের এলাকার গণ্যমান্য সবাই মিলে এটা মিউচাল করে, তবা টবা পড়ে টড়ে যাই হোক মিলেমিশে যায়। কিছুদিন পরে দুলোভাই ছুটিতে আসে। ছুটিতে এসে আমাদের বাড়ি আসে না। তা আপার সাথে কি কথা হয় আমরা তো আসলে জানি না। তা দুলোভাই বলে যে, আম্মা যদি আসে তাহলে আমি যাইতে পারি। তখন মা একা কিভাবে যাবে? আমার মামা, ছোট মামার শাশুড়ি, উনি আর আমাদের পাশের বাড়ির আমার এক কাকি, ওনারা 3 জন যায়। এর আগে দুলোভাইকে আনার জন্য আমার মামা কাকারা গেছে, উনি আসে নাই। আর এবার মা কাকি এনরা যাওয়ার পরে দুলোভাই বলে যে, তোদের সব আমার আনা হয়ে গেছে, পায়দরানি হয়ে গেছে, এখন আমি তোরে তালাক দেবো। এই কথা বলছে, আসলে সত্যিই বলছে নাকি আমরা তো জানি না। ওই কথার পরে আমার বোন গুল খাইছে। গুল খাইয়ে আমি হলো অনেক দূরে আর কি, ঘরের মধ্যে। আমার বোন এবার টিবলটা আমাদের একটু দূরে। উনি টিবল পাড়ে উনি দাবাদাবি করতেছে, কাঁদতেছে। তখন আমি যাই দেখি যে একবারে মানে একবার শুয়ে পড়ছে কলঘাটে। তা আমি তখন উঠাইলাম, উঠায় মানে
পানি টানি খাওয়াইলাম, বমি টমি করানোর চেষ্টা করলাম, আসলে বমি টমি হলো না। তারপরে তখন তো আমার একমাত্র বোন আর আমার দুলোভাইয়ের জন্য, যেহেতু এই জ্ঞান মানে আমার বোন আজ মৃত্যুপথে, আমি মাথায় কাজ করছিল না, আমি বাইসাইকেল নিয়ে আমি চলে গেছিলাম দুলোভাইয়ের বাড়ি। সেই বাড়ি যাইয়ে দুলোভাইয়ের সাথে আমার হাতাহাতি হয়, এক পর্যায়ে হাতাহাতি হয়ে তারপর আমি ওখান থেকে চলে আসি দুলোভাইকে বাড়িতে। আমি যখন বাড়ি আসলাম, বাড়ি এসে দেখি কি যে ও পুরো সুস্থ। ও যে অভিনয় করছে এই জিনিসটা তো আমি বুঝতে পারি নাই। আমার সাথে যে আমার পাশের বাড়ির আমার স্বাস্থ্য ভাই গেছিল, তাকে এলো ওরা আটকায় ফেলছে। আমি বললাম যে এই ব্যাপার, ওরা তো আটকায় ফেলছে, এখন কি করা যায়? তা আমার বোন কি করলো, তোর স্বামীরে মারছে, তোর উচিত তো এখন, যেহেতু এখনো তো ওদের ছাড়াছাড়ি হয়নি, তোরে তালাক দেয়নি, তুই তো তার বাড়ি যাবি, যে কি অবস্থা দেখতি, তারা হাসপাতালে রওনা দিছে, তা তুই তো যাবি স্বামীরে দেখতি, স্বামীর পাত্র স্ত্রী ব্যস্ত। ও কি করছে, ও বল মারে হাসপাতালে ভর্তি হতে গেছে। তো বল মারে সেই রাত্রে, রাত মনে হয় 2টা-3টা বাজে, বল মারি গেছে। ডাক্তাররা তো ওর মতো বলদ নাকি, ডাক্তাররা ওর অবস্থা দেখে কয় কি যে আপনার ভর্তি করা যাবে না, আপনি তো পুরো সুস্থ। ওরে ডাক্তাররা ওখান থেকে ফেরত দিছে। ওখান থেকে ফেরত দিয়ে উনি এখন, যেহেতু পুলিশ টুলিশ এনে ওই আমার সেই স্বাস্থ্য বাইরে ধরাই দিয়েছে, এখন উনি জালাল চেয়ারম্যানের কাছে গেছে, যে বলতেছে যে কেস করতে হবে, কেস করতে হবে, প্লাস ওরে ছাড়াই আনতে হবে। তোর স্বামীর সাথে তোর ভাই গ্যাঞ্জাম করছে, মারামারি করছে, তোর উচিত তো তুই সর্বপ্রথম সেই ইসে যাওয়া, স্বামীর বাড়ি যাওয়া, তারপরে দেখা যাক কি করা যায় আর না যায় সেটা দেখতে পেন, বা খোঁজ খবর নেওয়া। তুই আসছিস হাসপাতালে ভর্তি হয়ে উল্টো তাকে নামে কেস করতে। তারপর আমার সেই স্বাস্থ্য বাইরে ওরা পুলিশে ধরাই দিল এবং চালান করাই দিল। চালান করানোর 4-5 দিন পরে জামিনে বের হয়ে আসে এবং কেস দেয়, ডাকাতি কেস দেয়। সেই কেসে আমি 1 নম্বর আসামি, ও 2 নম্বর আসামি। কয়েকবার যাওয়ার পরে সে কেস টেস মিটে যায়। ওর জন্য আমার মুরব্বী বোনের সাথে আমি মারামারি করলাম এবং আমি সেই কোর্ট কাছারি পর্যন্ত গেলাম। এখন ওরা মিলে গেছে, আমি ভাবতাম যে ওদের শত্রু, এবং আমার বিষয় সম্পদ সব ও আত্মসাৎ করে। আমার দীর্ঘদিনের স্বপ্ন হচ্ছে বিদেশ যাওয়া, কিন্তু আমাদের বাড়ি থেকে পাঠাইতো না। এই কেসে পড়ার পরে তখন বাড়ি থেকে সিদ্ধান্ত নিল যে বিদেশ পাঠানো হবে। আমি 2006 সালে মালদ্বীপ যাই। মালদ্বীপের তখনকার পরিস্থিতি খুব খারাপ, যাই 5-6 মাস কাজ টাজ পাইছিলাম না, এবং অনেক কষ্টের পর মালদ্বীপ টিকে থাকি এবং দীর্ঘ 4.5 বছর মতো থাকি ওখানে। মালদ্বীপ থাকা অবস্থায় আমি যতবার টাকা পাঠাইছি, আমার বোন সেই টাকা থেকে কমিশন নিত। 52, 53, 54 হাজার টাকা যদি পাঠাইতাম, বাড়ি দিত 50,000। ওই 62, 63 হাজার, 64 হাজার টাকা দিলে পরে মানে এক থাকে ফেলায় উনি আমাদেরকে টাকা দিত। প্রতিবার টাকা পাঠানোর সময় উনি টাকা রেখে দিত। ওর বাড়ির যে মালামাল পরবর্তীতে বিয়ের পরে ফ্রিজ কিনছে 30,000 টাকা দিয়ে, আমাদের বাড়ি থেকে 10,000 নিছে। কম্পিউটার কিনছে 30 না 32,000 টাকা দিয়ে, আমাদের বাড়িতে 10,000 টাকা নিছে। আমি বিদেশে থেকে সর্বপ্রথম ওর ছেলের ক্যামেরা ফোন কিনে দিই। আমি তখন ক্যামেরা ফোন কিনিনি। আমি 2011 সালে বাড়িতে আসি। বাড়িতে আসার আগে আপাকে বলি যে কিছু কেনাকাটা করতে, যে আশেপাশের লোকজন, আত্মীয় স্বজন, এদেরকে তো কিছু দিতে হয়। তা আমার বোন তখনকার সময় 30,000 টাকার মতো বাজার টাজার করে, আনতে যাই এয়ারপোর্টে। আনার খরচ এবং এই বাজার টাজার যত কিছু খরচ করছে, পাই টু পাই হিসেব করে পরবর্তীতে আমার কাছ থেকে আমার বোন নিয়ে নেয়। এই আসার পরে আমার ভাগ্নি যে মালামাল আনছে, কসমেটিক টসমেটিক যা আছে, সব কিছু 3 ভাগ করে ও 1 ভাগ নিয়ে চলে যায়, আর 2 ভাগ আমাদের বাড়ি রেখে যায়। আমার হিসেবে আমি মালদ্বীপ থেকে প্রায় 8 লক্ষ টাকার মতো পাঠাই, তার বড় একটা অংশ আমার বোন আত্মসাৎ করে। এসে যখন বেকার রয়েছি, তখন চিন্তা করি কিছু একটা তো করার দরকার। একটা পিক আপ কেনার চিন্তা ভাবনা করছিলাম। তা পিক আপ কিনবো বাড়িতে বলি, তা বাড়িতে প্রথম রাজি হয় না। তা বলে যে নগদ টাকা তো নাই, তা জমি বন্দুক টন্দুক রাখা আছে ওই জায়গা। তা আমার এক বোনের সম্পর্কে, ওনারা বললাম যে দুলাভাই এই টাকাগুলো ফেরত দেন। তা উনি বলে যে ঠিক আছে দেবানি, 1 তারিখে দেওয়ার কথা। আমার বোন সেই বাড়ি থেকে আরো 10 দিন আগে যে এসে টাকা নিয়ে আসছে, 1 লক্ষ টাকা। সেই টাকা আইনে উনি অন্য জায়গায় মানে নিজে খরচ করছে 40,000, আর 60,000 টাকার জমি রাখছে। তখন আমি যখন 1 তারিখে যাই, গেলে পরে বললাম যে দুলাভাই সে টাকা, তারপর টাকা তোমার বোন নিয়ে গেছে। পরে আমি বাড়ি এসে আমি আবার বললাম যে আপনি টাকা নিয়ে আসছেন, তা আমি জানেন যে আমি পিক আপ করবো এবং ঠিক করে তুই আসছি পিক আপ,
আর আপনি টাকা নিয়ে আসলেন। কয় টাকা আনতে হবে তোরে বলে আনতে হবে নাকি? তোর কাছে আমি কি করব না করব তা তোর কাছে শুনে করতে হবে নাকি? আমি বাড়ি এসে আমার মাকে বলি যে আমি একটা কিছু করতে গেলে তোমরা রাজি হও না, আমার বোন সে মাতুব্বরের করে যেটা করবে সেটাই তোমরা সমর্থন করো, আর তার এ বাড়ি কি? তার কিছুদিন পরে আমার টাকায় রাখা আমার নামে জমি নদীর উপর, সেই জমি আমার বোন গিরবি থুয়ে টাকা নিয়ে এসছে। বরগাতির বাড়ি যখন আমি ফসল আনতে যাই শুনি যে জমি বরগাত আছে। বাড়ি এসে আমি মানে বললাম যে কি ব্যাপার, আমার জমি আমার বোন গিরবি থুয়ে আসে, কারণ কি? তখন বলে যে থুইছে তার কাজে লাগছে। আমি কইছি যে কাজে টাজে না, এই জমি 2-1 দিনের মধ্যে জমির টাকা জন্য যার কাছে থুয়ে আসছে তার জন্য টাকা ফেরত দেয়। এর কিছুদিন পরে আমার মারে বলি যে আমি কিছু করতে গেলে তোমরা রাজি হও না, আমার বোন যেটা বলবে সেটাই করতে হবে, আমি যে টাকা ইনকাম করছি সেই টাকার হিসাব আমাকে দাও এবং সেই টাকা আমারে দাও। তা তুই কয় টাকা দিছিস? আমি বলছি যে আমি 8 লক্ষ টাকা দিছি, আমার কাছে কিন্তু রিসিট টিসিট সবকিছু ছিল। তখন বলে যে তুই 8 লাখ না 6 লাখ দিছিস? আমি বলছি আচ্ছা 6 লাখের হিসাব দাও। বলে যে তোর নামে জমি টমি রেখে দিছি, 2 লাখ টাকার জমি রাখছি, আর এই যে তোর বিয়ের জন্য জিনিস টিনিস বানাইছি, আর বাকি টাকা আমরা খাইছি। তা জিনিস তো আমার বোন রে 6-7 ভরি স্বর্ণ দিছ, তা সে হিসাবে তো আমু পাই, তুমি ওই জিনিসপাতি আমার ভেতর তুমি কাটায় দিচ্ছ আমার টাকার ভেতর। তোর টাকা তুই পালিয়ে এলো। এই হলো ইনসাফ বাবা মার। এর মাঝে আমার বোন আমার বিয়ের জন্য একটা মেয়ে দেখে আসে এবং বিয়ের কথা পাকা করে আসে। মেয়ে পক্ষ থেকে আমাদের বাড়ি আসে, আসার পরে আমাদের বাড়িটারি দেখে আমাকে দেখে টেকে তারা বলে যে ঠিক আছে ম্যারেজ মৌলবি নিয়ে আসেন, এখন কাবিন করেন। তা আমি বলি যে আপনার মেয়ের আমার দেখতে হবে না, বা কি আমাদের মেয়ে সেরকম না যে আমরা যেটা করবো তার উপর দিয়ে সে কিছু বলবে। আমি বলি আপনার মেয়ে না দেখলেও সমস্যা নেই, কিন্তু আমার দেখতে হবে। তোমার বোন তো বলছে সে যা বলবে তাই। আমি বলছি বোন বিয়ে তো আমি করবো, বিয়ে তো আমার বোন করবে না, আর তার যারা নিয়ে আমি সারা জীবন সংসার করবো তারে আমার দেখতে হবে না, এটা কি করে সম্ভব? তখন আমার বোন বলে যে তোর কি দেখা লাগবে, আমি যেটা বলছি। আমি বলছি তোমার বেলায় তো সেই আমার 14 গোষ্ঠী দিয়ে টাকা 45 হাজার টাকা দিয়ে সোনা দানা দিয়ে তারে বিয়ে দেওয়া হয়েছে, আর আমার বেলায় আমি দেখবো না আর তোমার কথা মতো আমি বিয়ে করব, আমি না দেখলে এই বিয়ে হবে না। আমি বললাম যে আমি না দেখে আমি বিয়ে করব না। তখন মেয়ে পক্ষ থেকে বললো ঠিক আছে আগামীকাল আসেন। আগামীকাল গেলাম, যাওয়ার পরে দেখি যে মেয়ে শর্ট, মেয়ে কালো। আমি জানি আমি একজন বিদেশ ফেরত ছেলে, আমাকে একটা পালসার মোটরসাইকেল 6-7 ভরি স্বর্ণ এবং যাবতীয় ফার্নিচার দিতে চেয়েছিল। তাহলে একজন বিদেশ ফেরত বেকার ছেলের সাথে এত কিছু দিতে চায়, আমি তো জানি যে মেয়ে অবশ্যই ভালো হবে না। যাই হোক সে বিয়ে নট হয়ে গেল। এরপরে বর্তমান যে আমার ওয়াইফ, একে দেখার জন্য আমরা আমি বিয়ে করছি নড়াইল, আমি আমার মাকে নিয়ে যাই। যাওয়ার পথে উনি ফোন দেয়, ফোন দিয়ে বলে যে উনি একটা মেয়ের কথা বলে, তার পরিচয় দিচ্ছি না, হয়তো সে তার সম্মানের বিষয় আছে। সে বলে যে ওর সাথে বিয়ে কথা হয়েছে, তোরা ওখান থেকে ফিরে আয়। আমি বলছি আমরা এখানে যাচ্ছি এক জায়গায়, আমি ফিরে আসবো কা? মানে ওর কথা হলো কি, ও যেটা বলবে সেটাই করতে হবে। তখন ওর কথা না শুনে আমরা সেই মেয়েটাকে দেখে আসি এবং কথাবার্তা বলে আসি। বিয়ের কথাবার্তা ফাইনাল হয়, আমার বোন আমাদের বাড়ি আসে। আমাদের বাড়ি যদিও আসে, ওর মনের মধ্যে তো দোষ রয়েছে। এই বিয়েতে ও খালি সুতো খুঁজতেছে কিভাবে না যাওয়া যায়। তারপরে বললো যে আমি দুলাভাইরে ফোন দিলাম, দুলাভাই আপনি কি আসতে পারেন নাকি? কয় কি যে ভাই আমি তো আসতে পারবো না, তা ঠিক আছে আমাদের বাড়িতে 10-12 জন লোক অমুক অমুক তুমি নিয়ে তোমরা বিয়ে সাথে করে আসো, সমস্যা নেই। তা দুলাভাইয়ের কথার পরে কথা ফাইনাল দেওয়া হলো এবং আমার বোন মানে হলদি কোটা যত বাজার টাজার সবকিছু আমাদের সাথেই করলো। বিয়ের আগের দিন এসে আমার বোন আমার মারে বলে যে এই বিয়েতে আমি যাবো না, আমার ছেলে মেয়েও যাবে না। কেন যাবে না? বলে যে একটা মাত্র জামাই থুয়ে তুমি ছেলে বিয়ে দিচ্ছ কিভাবে? তখন আমি বলি যে দুলাভাই তো নিজেও আমাকে অনুমতি দিয়েছে, এই জন্যই তো দিন তারিখ দেওয়া হয়েছে। এখন বিয়ের আগের দিন এসে তুমি বলো যে বিয়ে হবে না বা বিয়েতে তুমি যাবা না। আমার বোনকে বিয়ের ডেট পাইছে দে। আমি কি দুলাভাই কবে আসবে? দুলাভাইয়ের আমি ফোন দিলাম, উনি বলে যে আমি কবে যেতে পারি তা আমি নিশ্চিত বলতে পারতেছি না। আমি বলছি তার সে কবে আসতে পারে নিশ্চিত বলতে পারতেছি না, তার জন্য বিয়ে আটকে রাখতে হবে। তখন আমার মেজো কাকা এবং ছোট কাকা আমাদের বাড়িতে ছিল। বাড়ি থাকলে পারা আমার মা ফোন দেয় আমার শ্বশুর বাড়ি,
ফোন দিয়ে বলে যে আপনাদের যত টাকা খরচ হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি, মানে টাকার গরম দেখাচ্ছে, ডেট পাশে দেন। পরে তারা তো রাজি হয় না, তারা বলে যে আমাদের আত্মীয় স্বজন সবাই চলে আসছে, কি করে সম্ভব। তখন আমার মা আমার বদনাম পায়, আপনি জানেন ও কত বড় বিয়াদব, করে কি দেহে ওর সাথে মেয়ে বিয়ে দিচ্ছেন, উল্টো পাল্টা। পৃথিবীতে এই প্রথম যে মা ছেলের কুটলামি করে ছেলের শ্বশুর বাড়ি বিয়ের আগে। তারপরে আমার ছোট কাকা আমার বোনের পক্ষ নেয়, বোনের পক্ষ নিয়ে উনিও যাবে না, এবং আমার মেজো কাকার সাথে গ্যাঞ্জাম লাগে। কাকার সাথে কিন্তু আমি জীবনে কোনো দিন কোনো বিয়াদবি করিনি, কিন্তু উনি আমার পিছু লাগলো কেন আমি এটাই বুঝলাম না। এক পর্যায়ে আমার মেজো কাকাকে বলি যে কাকা আমি আপনার বাড়িতে, আমি কথা দিছি তাদেরকে, এবং এ বিয়ে হবে, আপনি যদি যাইতে পারেন, আপনি যদি বলেন যে যাবো না সমস্যা নাই, আমি একা যাবো। এরপরে বিয়ে শাদী তো হলো, আমার ছোট কাকাও গেল না, আমার বোনও গেল না। আমার ওয়াইফ আমাদের বাড়িতে আসলো, বাড়ি এসে আমার মাকে সালাম করতে গেছে, মা পা ওটাও সরাই নিয়ে গেছে এবং চিল্লাপাল্লা শুরু করছে, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। সেখান থেকেই আমাদের সংসারে অশান্তির মূল। এবং আমার বোন তো আমাদের বাড়ি আসলোই না, আর আমার ছোট কাকা আমার বোন দুইজনে ঐক্যজোট করে এই যে শুরু করলো আমাদের ফ্যামিলিতে গ্যাঞ্জাম। আমার মাকে 6 মাস আগে আমি বলছিলাম যে মা আমার বিয়েতে আমার বোন যাবে না, তখন আমার মা বলছিল কেন যাবে না কেন, আমি দেখে রেখো, ওলো খালি নিতে পারে, ওলো স্বার্থপর, ও শুধু নিতে পারে, আমার বিয়েতে তো কিছু দিতে হবে না, এই কারণে ও যে কোনো অজুহাতে দেখবা আমার বিয়েতে যাবে না। এবং আমার সেই ভবিষ্যৎবাণী মানে ফলে গেল। বিয়ের পর থেকেই আমার ওয়াইফের সাথে আমার বাবা মা খারাপ আচরণ শুরু করে। পরিবারে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগলে ওটা ঠিকঠাক মতো কিনতো না, বাজার সদাই ঠিক মতো করতো না। বাধ্য হয়ে আমি চাকরিতে গেলাম গ্রামীণ সুইটে। এবার তো ওরা একবারে ফ্রি পেয়ে গেছে। ওই আমার মা আমার বোনের বাড়ি যাইতো, আমার বোন ও বাড়িতে ফুসলাই দিত, বাড়ি এসে গ্যাঞ্জাম লাগতো। আমার ওয়াইফ নতুন নতুন তো কোনো কিছুই আমার কাছে বলতো না। চাকরিতে ছুটিতে বাড়িতে আসতাম, বাড়িতে আসার সময় শ্যামাই বিস্কিট মিষ্টি সামগ্রী যা কিছু নিয়ে আসতাম, ওর একটা অংশ বেড়িয়াটে পাঠাইতো, এবং আমাদের বাড়িতে কিছু তৈরি হইলে বেড়িয়াটের জন্য সর্বপ্রথম রেখে দিত, তারপরে হলো আমাদের খাওয়া। পুকুরের মাছ, গাছের ফল ফলালি সব কিছুই বেড়িয়াটে পাঠানো লাগবে। এবং আমি যে চাকরির থেকে যা কিছু আনতাম, ওই যদি আমি আমার বোনকে বোনের বাড়ি পাঠানোর আগ পর্যন্ত আমার বাবা মা খাইতো না। একদিন আমি বলেই ফেললাম যে আমি যে চাকরির থেকে আসি, যা কিছু আনি বেড়িয়াটে না পাঠানোর আগে তোমরা খাও না। আমাদের বাড়ি কিছু তৈরি হইলে পারা বেড়িয়াটে সর্বপ্রথম পাঠানো লাগে, গাছের ফল মাছ টাছ সবকিছু পাঠানো লাগে। আর আমার দুলাভাই তো চাকরি করে, সেও তো কিছু আনে, আমাদের বাড়িতে কিছু আসে না। এরপর আমার মেয়ের জন্ম হয়। মেয়ের জন্মের পর আমার মা আমার মেয়েকে দেখতে যায় না, 7 দিনের দিন আমার বাবা দেখতে যায়। এবং তার কিছুদিন পরে আমার মেয়ে খুব অসুস্থ হয়ে পড়লে আমার মা আমার ভাগ্নিকে সাথে করে যায়, এবং দেখে টেকে আসার পরে আমার মা একদিন আমার ওয়াইফের কাছে বলে যে আমি কি যাইতাম নাকি, ওই যদি মরে টরে যাইতো সারা জীবনের খোটা, এই জন্য আমি যাই। আমার মেয়েকে কোনোদিনও আমার বাবা মা কোনো কিছু একটা জিনিস যে কিনে দেবে সেটা দিত না। আমার বোনও আমার মেয়েকে কোনোদিন কোনো কিছু দেয়নি, একটা জামা দিছিল, পরবর্তীতে সেটা ফেরত দেওয়া হয়েছে। আমাদের দেউলির বাড়িটা আমার মার নামে রাখা, টাকা আমার বাবার কিন্তু ওনার নামে রাখা। ওই কথায় কথায় আমার ওয়াইফকে বলে যে এ বাড়ি ফেরতে নাম, এ বাড়ি আমার নামের জমি, এটা সেটা গ্যাঞ্জাম লাগিয়ে থাকতো। আমার বাবার বিষয় সম্পদ যা আছে সবই আমার মার নামে রাখা, একমাত্র যে বর্তমান যে বাড়িটা আছি এই বাড়ির জমিটুক আমার বাবার নামে ছিল। তখন আমি চিন্তা করলাম যে নদীর কূলে বাড়ি, আর দেউলে যে একটা মার্ডার হয়েছিল, গ্যাঞ্জাম, এই বিভিন্ন বিবেচনা করে চিন্তা করলাম যে ওইখানেই আমরা চলে যাই। তখন বাড়ি মা বাবাকে রাজি করালাম। বাড়ি বানানোর সময় আমি চাকরি ছেড়ে দিয়ে বাড়ি আসি। বাড়ি এসে আমি নিজে একটা ভ্যান কিনে ওই বাড়ির যত মালামাল, সব মালামাল ভ্যানে ভরে ভরে, আমি একা মানুষ, সব মালামাল এই বাড়িতে আনি। আর এই বাড়ি থেকেই আমার পরিবারে আমার বাবা মা নামায় দেয়। এর কিছুদিন পর সিলেট শ্রীমঙ্গল 7 রং রেস্টুরেন্টে চাকরি নিলাম। আমি ওখানে চাকরিতে থাকতাম, আর বাড়ি তো অশান্তি লেগেই থাকতো। সব বিষয়ে আমার ওয়াইফ আমার সাথে শেয়ার করতো না। সে যথেষ্ট ধৈর্যশীল, এবং যতটুকু না বলতে পারতো আমার কাছে বলতো না। ঈদের আগে আমি ছুটিতে আসি, বোয়ালমারি আমার বোন এবং বোনের সাথে দেখা হয়। দেখা হইলে আমি আমার বোনকে বলি যে আপা একটা কাপড় নেন। তা উনি একটা দোকানে যেয়ে 1700 টাকা দিয়ে একটা শাড়ি পছন্দ করলো,
উনি সেই কাপড়টা নিল। আর সেই দোকানে বসেই আমার দুলোভাই আমার ওয়াইফ এবং তার বিধবা বোনের জন্য দুটো শাড়ি কিনলো 900 টাকা দিয়ে, 450 টাকা করে। দুটো শাড়ি 900 টাকা দিয়ে কিনে আমার ওয়াইফরে একটা দিল, কাকে এটা তোর বউরে দিস। যে দোকান থেকে তোর বউরে আমি 1700 টাকা দিয়ে শাড়ি কিনে দিলাম, সেই দোকান থেকে তুই কি করে আমার বউরে 450 টাকা দিয়ে কিনে দিস? আমার বউরে দিছিস ভালো কথা, তোর বিধবা বোন, তার স্বামী হলো নিশান শিকদের, রুনু চেয়ারম্যান হলো ভাতিজা, তার ওয়াইফ, তুই তারে কিভাবে তুই 450 টাকা শাড়ি দিস? আমাদের বাড়ি ফ্রিজ ছিল না, ওই আপাদের বাড়িতে মাছ টাছ রাখতাম। মাছ যা রাখতাম আনার সময় সেগুলো পাইতাম না। আমার মেয়ের আকিকার জন্য মাংস রাখা হয়েছে তার মেয়ের নানির জন্য, সে মাংস খেয়ে ফেলছে। এই দুঃখে ফ্রিজ কিনলাম একটা। আমার বোন এবং আমার বউনাই জীবনে 10টা টাকা আমাকে দেয় নাই। আমার বোন একদিন একটা শার্ট দিছিল, শার্টটা ছোট হয়ে যাওয়ার কারণে ও বলছিল যে আমি বদলা এনে দিচ্ছি। আজ পর্যন্ত সেই শার্ট বদলা আনে নেই। কিন্তু ও আমার বাবা মার সম্পদ তো টাকা পয়সা ও আত্মসাৎ করছেই, আমার টাকা পয়সা ও নেছে। আমি একটা মোটরসাইকেল কেনার জন্য ওর কাছে 10,000 টাকা ধার চাইছিলাম, সে ধার পর্যন্ত ও আমাকে দেয় নাই। ও কি পারে না? বেড়িয়াট বাজারে থাকে, ও চাকরি করে, ও 10,000 টাকা আমার দিতে পারে না? কিন্তু দেয় নাই। কিন্তু ও আমার কাছ থেকে হাজার হাজার টাকা ও আমার কাছ থেকে নিয়েছে হিসাব ছাড়া। ওর ধান্দা কোন ফিলে শুধু আমাদের বাড়ি থেকে নেবে। দুলোভাই ছুটিতে আসতো, ছুটিতে আসলে বেড়াই ও ফোন দিত, মা মাছ পাঠায় দাও। তখন আমি আমার মারে বললাম যে তুমি সরকারি চাকরি দিয়ে মায়ে বিয়ে দিচ্ছ, এত টাকা যৌতুক দিয়ে সোনা দানা জিনিসপাতি দিয়ে, ওই বেড়িয়াটা কি মাছ মাংসের অভাব পড়ছে? আসলে ভাড়াই ফোন দিবি যে মাছ পাঠায় দাও, আরে হাঁটতে মাছ পাঠানো লাগবে, পুকুরের মাছ দাও, বাড়ির হাঁস মুরগি সবকিছু ধরে ধরে দিয়ে আসো। কো আমার তো একটা মাত্র ফুফু, আমার ফুফু বাড়িতে জীবনে কোনোদিন কোনো ফল ফলালে যায় না, কোনো মিষ্টি সামগ্রী কিচ্ছু যায় না। তারা আমাদের বাড়ি আসলে পরেও তাদের সাথে দুর্ব্যবহার করে। আমার ফুফতো ভাইয়ের 3টে ফুফতো ভাই, তাদের বউরা যে কতবার আসতেছে আমাদের বাড়ি, আমার মা আসতে নিষেধ করে দেয়। আমার মামা বাড়ি থেকেও তো আমাদের বাড়িতে কিচ্ছু আসে না, আমি তো তাদের একটা মাত্র বাগনি, বাড়ির কাছের বাগনি, ও তাদের বাড়িতে তো আমাদের বাড়ি কিছু আসে না। আর তুমি সব কিছুই বেড়িয়াটে পার্সেল করতে দিবি, তার মানে কি? এক রমজানে আমার বোনকে আমি ফোন দিয়ে বলি একটা রাইস কুকার কিনে দেওয়ার জন্য। আমি তখন সিলেটে থাকি, তা ও 3,000 টাকা দিয়ে সম্ভবত রাইস কুকারটা কিনে দিয়েছে। আমি বাড়ি আসার পরে সেই টাকা চায়। তা আমি বলি যে তোর মা, তোর বাইরে বেটি, তোর ভাই বউ ওরা রমজানে রান্না করে সেহরি খাইছে, ওর টাকা আমি দেবো কিসের জন্য? তারপরেও সেই টাকা সে নিয়ে গেছে। ওরা দুইজন চাকরি করে, আমার বউ মেয়েকে ও কোনোদিন কিচ্ছু কিনে দেয় নাই। আমি চাকরিতে থাকা অবস্থায় আমার মেয়ে অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে গেলে পরে ও হাসপাতালে নিয়ে যায়, ও সাথে যায় আর কি। ডাক্তার, ওষুধ সম্পূর্ণ খরচ আমার বোর কাছ থেকে টাকা নিয়ে ও খরচ করে। এবং বোয়ালনি বাজার থেকে ওর ছেলের জন্য ও আঙ্গুর কিনে নিয়ে আসে আমাদের টাকা দিয়ে। আর আমার মেয়েরে 1 প্যাকেট চিপস কিনে দিয়েছিল, সেই চিপসের টাকাটাও ওই হিসাবের মধ্যেই রয়েছে। মানে কাগজে যত টাকা খরচ হয়েছে কাগজে লেখা রয়েছে, শেষে যে 10 টাকা একটা চিপস কিনে দিয়েছে 10 টাকাও উল্লেখ করা রয়েছে। দেউলের গ্যাঞ্জামের সময় ওদের বাড়ি আমাদের মালামাল রাখা হয়, মালামাল ফেরত আনার সময় 2 ডজন প্লেটও রেখে দেয়। তখন আমি মারে বলি যে মা প্লেটগুলো রেখে দিয়েছে কেন? তা কয় কি যে ও কলেজে পড়ার সময় ও ক্যান্সেল। তা 1995-96 সালে ও কলেজে পড়ার সময় কিনছে, সেই জন্য ওই যে প্লেটগুলো ও রয়ে গেছে। আর এখন হলো 2006 সালে, 20 বছর আগে ও কলেজে পড়া অবস্থায় মালসাবানা কিনছে, এই জন্য হয়ে গেছে। মেলামেনের প্লেট কয় টাকা জিনিস, মানে প্লেট বড় কথা না, কিন্তু ওর মন মানসিকতা যে কত নিচ, এই জিনিসটা বোঝানোর জন্য আমি বলতেছি। দুলোভাইয়ের বাবা তাওই সাহেবকে বেড়িহাটের বাড়ি থেকে আমার বোন নামায় দিছে। আমার তাওই সাহেব বেড়িহাটের পাশে যে হোটেল, ওই হোটেল থেকে দুপুরের খাওয়া খাইয়ে উনি বাড়ি যায়। আমার বোন কি পারছিল না যে ছেলে মেয়ের দিকে তো দাদারা ডেকে নিয়ে আয়। আর আমার মা ওই সাহেবকে তো বাড়ি ফেরতে নামাই দিছে অলরেডি। তাওই সাহেব যেদিন মারা যায় পরদিন হচ্ছে মাটি হবে। আমার দুলোভাই বানা থেকে বেড়িহাটে চলে আসে ঘুমানোর জন্য। তার বাপ মরিয়ে ডাঙ্গায় রয়েছে, ও আইসে ঘুমাতি বেড়িহাটে। আর আমার বোন আমার বাগিনী নিয়ে জামার মাপ দিতে গেছে। তা আমার দুলোভাই বলতেছে কি যে আমার বাপ মরিয়ে ডাঙ্গায় রয়েছে, কেন মাটি হলো না, আর তুমি তোমার মায়ের কাপড় বানাতে দিচ্ছে, তোমার কাপড় বানানো বড় হয়ে গেল নাকি? আমার বোনের উত্তর কি
যে তোর বাপ মরছে, আমার বাপ মরছে নাকি যে আমি কাপড় বানাতে যাব না? আমার দুলোভাইয়ের আমি তেমন একটা দোষ দেই না, যেহেতু আমি সবকিছু জানি। আমার মা এবং আমার বোন এলাকায় যত ফকির আছে, যে ফকিরের কথা শুনছে সেই ফকিরের কাছ থেকে তদবির এনে আমার দুলোভাইয়ের প্রতি খাটাইছে। এর মাঝে হচ্ছে নারিন্দা পিসাব বাড়ি থেকে যে কতবার তদবির আনছে তার তো কোনো হিসাব নিকাশ নাই। লাউড়িয়া আমার এক নানা, সে যে কালী সাধন টাধন জানতো, তার কাছে তদবির আনছে। তারপরে মাগুরা খাইদনে পাচুড়ে এক কালী বুড়ি, তার বাড়ি 20 ফুট লম্বা এক কালী বানানো আছে, সেই কালী বুড়ির কাছে তদবির আনছে। সেখান থেকে তদবির আইনে আমার দুলোভাইরে খাটাইছে। বিয়ের আগে আমার দুলোভাই আমার বোনকে বিয়ে করার জন্য রাজি না, সেই বিয়ের আগে থেকেই আমার বউনার প্রতি তদবির খাটাইছে। এবং ওনার বাড়ির পাশে এক ফকির ছিল, সেই ফকিরের কাছ থেকে তদবির এনে আমার বউনারে রাজি করে বিয়েতে। আমার বউনার প্রতি এই তন্ত্র মন্ত্র তদবির খাটাইতে খাটাইতে ও একটা অ্যাব নর্মাল হয়ে গেছে। এখন মানে সেই কুলুর বলদের মতো আমার বোন যা বলে ও সেটাই সম্মতি দেয়। কিছুদিন পরে সৌদি আসার সিদ্ধান্ত নেই, কথাবার্তা ঠিকঠাক হয়ে যায়। তা আমি আমার বাবা মাকে বলি যে মা কত টাকা তোমরা দিতে পারবা, সেই হিসাবে আমি টাকা ম্যানেজ করি। আমার মা এবং আমার বাবার সাফ কথা, আমরা 1 টাকাও দিতে পারবো না তোকে। তখন আমার কাকার কাছ থেকে আনি টাকা, আমার এক খালা টাকা দেয়, আর আমার শ্বশুরবাড়ি থেকে টাকা দেয়, আর আমার কাছে কিছু ছিল, এই টাকা দিয়ে আসি। আমার বাবা মা 1টা টাকা আমাকে দেয় নাই। এবং আমি যেদিন টাকা জমা দিতে যাই আমার বাবা মাকে বলি যাওয়ার জন্য, কিন্তু ওনারা যায় নাই। মানে ওনার মেয়েকে বলতেছি না, এই কারণে আমরা সন্তান কিন্তু আমি এবং আমার বোন দুইজনই কিন্তু তাদেরই সন্তান, কিন্তু আমার বোনকে আমি প্রাধান্য দেই না বলে আমার বাবা মা আমার প্রতি অসন্তুষ্ট। আমার মাও গেল না, আমার বাবাও গেল না। আমার এক মামাতো ভাবি রেখা সর্দার আর আমার এক মামাতো ভাই রঞ্জু সর্দার, এই দুইজন টাকার জিম্মা হয়ে ইসলামে লিখিত নিয়ে তারপরে টাকা দেয়। তাদের এই উপকার আমি চিরদিন মনে রাখবো এবং তাদের জন্য আমি দোয়া করব। সৌদিতে আসলাম। সৌদিতে আসার পরে দালালের সাথে আমার স্টাম্পে লিখিত কন্ট্যাক্ট ছিল যে 1 বছরে ফ্রি আকামা দেবে, 1 বছরের মধ্যে দালালরে 1 টাকাও দেওয়া লাগবে না, এবং আমার ফ্রি কফালা করায় দেবে কোম্পানিতে। তখন 3 মাস পরে ও বলে যে প্রতি মাসে টাকা দেওয়া লাগবে। এদিকে আমার চাকরি নাই, প্রতি মাসে 400 করে দেওয়া লাগবে, 400 রিয়াল। প্রতি মাসে টাকা না দিলে পারা আপনারা খরচ মেরে দেবে। তখন আমার এদিক দিয়ে কাজ নাই, বাংলাদেশ থেকে টাকা আইনে আমি আমার কফিলে লাভ দিছি। প্রতি মাসে মাসে তার টাকা না দিলে তো আবার আমার অবৈধ করে দেবে। এই বিপদের মুহূর্তে আমার চাচতো ভাই ইলিয়াস এবং আমার ফুফুতো ভাই ইসমাইল দুইজন মিলে আমার এই চাকরিটার ব্যবস্থা করে দেয়, এবং আল্লাহর রহমত এবং তাদের ওসিলাই আজ আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এবং তাদের জন্য আমি সবসময় দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক এবং তাদের ভালো রাখুক। প্রথমবার টাকা পাঠানোর পরে একটা মিলাদের আয়োজন করে, আত্মীয় স্বজন সবাইরে দাওয়াত করা হয়। তা আমার ফুফু আসে, আমার ফুফু তার নাতিনের সাথে করে আসে, মানে আমার আপন ফুফু। আর আমার দ্বিতীয় দাদির পক্ষে হচ্ছে 3 কাকা আর 2 ফুফু। আর আমার আপন ফুফু একজন, আমার বাবা। তা আমার ফুফু তার নাতিনের সাথে করে আসে। তা শুক্রবারের দিন মিলাদ, তো তা সবাই মসজিদে নামাজ পড়তে চলে যায়। মসজিদে চলে গেলে নামাজের পর আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। তখন আমার ফুফুর নাতিন বলে, মানে খাওয়ার জন্য কান্নাকাটি করে। তখন আমার ফুফু বলে যে ভাবি এর কিছু খাবার দেন। আমার মা বকাঝকা দিয়ে বলে যে মিলাদের লোকরে খাওয়ানোর আগে আমি কারোর খাবার দিতে পারবো না। তখন ফুফু চুপ হয়ে যায়। তার মানে 1 মিনিট পরেই আমার বাইক নিয়ে মাহমুদ ও মোটরসাইকেল নিয়ে এসে বলে নানু আমার খাবার দেন। তা আমার সেই বাইক নিয়ে খাবার দেয়। তখনও তো আমার সেই ফুফুর নাতিন রে ওই সাথে বসা দিতে পারে, তারা খাবার দিতে পারে, কিন্তু দেয় নাই। আমার বাইক নিয়ে এসে খাইয়ে দিয়ে চলে গেল। সে তো নামাজ কালাম পড়ে না, সে খাইয়ে দিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে সে আমার সেই ফুফুর নাতিন রে খাবার দিল না। খাবার না দিয়ে মিলাদের লোকজন আসলো, তাদের সাথে আমার সেই ফুফুর নাতিন রে খাবার দিল। এক জায়গা কিভাবে এরকম বৈষম্য করতে পারে? আমার বাবা মার কথা কি বলবো। আমার বাবা বাজার থেকে আসার পরে যদি আমার মেয়েটা আমার আব্বার কাছে যায়, দাদু কি আনছেন, আমার আব্বা বলে যে প্রতিদিনই কি আনতে হবে নাকি। বাড়ির পাশ দিয়ে কোনো কিছু গেলে পারা যদি তার দাদিকে বলতো যে দাদি কিনে দেন, আমার মা বলতো কি যে যা তোর আম্মুর কাছ থেকে টাকা নিয়ে আগে। কিন্তু আমার বোনের ছেলে মেয়ে যদি কোনো কিছু আবদার করতো,
তখন কিন্তু এই কথা বলে না, তখন কিন্তু নিজের থেকে কিনে দেয়। এক ঈদে আমার বাগনি আমাদের বাড়িতে আসছে, তার হলো আমার বোনের হলো 3 ছেলে মেয়ে। মাহমুদকে আমার মা দিচ্ছে 500 টাকা, সেইখানে আমার মেয়েকে দিচ্ছে হচ্ছে 100 টাকা। তা ও বাড়ি এসে ওর আম্মুকে বলছে, আম্মু আমার দাদু তখন তো ও স্কুলেও যায়নি, 1 দিয়ে 2টো শূন্য দিছে আমারে, আর আমার মাহমুদ ভাইয়ারে দিছে 5 দিয়ে 2টো শূন্য। আমার মার ইনসাফটা কেমন! একটা ঘটনা বলতে নিজের কাছেই লজ্জা লাগতেছে, তারপরেও বলতে বাধ্য হচ্ছি। আমার মেয়ে তখন ওর মার গর্ভে আমাদের বাড়িতে একটা 22 পেয়ারা ধরছে। 22 পেয়ারা বলতে আনসিজনি যে পেয়ারা ধরে সেগুলো। তা পেয়ারাটা হাফ কেজির মতো। তা পেয়ারাটা পাইকে গেছে, আমার ওয়াইফ ওই পেয়ারাটা ছিঁড়ে ঘরে রাখছে। তা বলতেছে কি যে সকালবেলা কেটে সবাই মিলে খাবানে। আমার আব্বা কি করছে, পরদিন ভোরবেলা সেই পেয়ারাটা নিয়ে আমার বোনের বাড়ি দিয়ে আসছে। তা ও দাও আর বটি নিয়ে আসছে, এসে সেই পেয়ারাটা খুঁজতেছে, পাচ্ছে না। তা বলছে যে আব্বা সে পেয়ারাটা কই, দেখতেছি না। তা কয় সে পেয়ারাটা হীরাগেরে দিয়ে আসছে। সে আশা করে শুয়ে রাখছে, আর সেই পেয়ারাটা সে আমার বোনরে দিয়ে আসছে। ওদের মন মানসিকতাটা কেমন একটু সবাই বিবেচনা করেন। আর একটা ঘটনা বলি, ছোট মামার সাথে আমার দ্বন্দ্ব থাকার কারণে ওনার মেয়ের বিয়েতে আমাকে বলে নাই। তাই ঈদের পরের দিন হচ্ছে ওনার মেয়ের বিয়ে, আমি তখন বাড়িতেই ছিলাম। আমার মা ঈদের আগের দিন ওনাদের বাড়িতে গেছে, কাজ টাজ করছে। ঈদের দিনও উনি বাড়ি আসে নাই, উনি যেহেতু ফোন নেয় নাই আর আমি মামার সাথে কথা বলি না, এই কারণে আমিও ফোন দিতে পারিনি, ওনাদের সাথে যোগাযোগ করতে পারিনি। তখন ঈদে আমি, আমার ওয়াইফ, আমার মেয়ে এবং আমার আব্বা বাড়িতে। ঈদের পরের দিন সকালবেলা উনি বাড়িতে আসছে। তা আমি আমার মারে বললাম যে মা, ঈদের একটা দিন তুমি বাড়িতে আসলে না, আমার আব্বা বুড়ো মানুষ বাড়িতে রয়েছে, আমরা বাড়ি রয়েছি, তা তুমি একটু একবারের জন্য কি আসতে পারলে না? আমাকে ছোট মামা বলে নাই বলে আমি ওই বাড়িতে যাচ্ছি না, আমি, আমার ওয়াইফ, আমার মেয়ে। কিন্তু ওদিকে আমার বোন নিয়ে, আমার বোনায় ওনাদেরকে দাওয়াত করা হয়েছে, ওরা আসতেছে। তারপরে আমার মা টিফিন বাটি নিয়ে আমার আব্বারে বলছে, কিন্তু উনি বৃদ্ধ মানুষ, উনি যেতে পারবে না বলে আমার মা টিফিন বাটি নিয়ে খাবার আনার জন্য আমার ছোট মামাদের বাড়িতে গেছে। যাওয়ার পরে ওদিক দিয়ে আমার বোন নিয়ে সবাই আসছে, ছেলেপক্ষ লোক আসছে, তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছে। তখন আমার মেজো মামা উনি বলে যে এখানে শুধু আত্মীয় দাওয়াতে কুটুম বসবে, আর হচ্ছে বর পক্ষর লোকজন বসবে, আর গ্রামী লোকজন যারা আছে তারা উঠে যাও। তা আমার ভাগ্নের পাশে তার এক বন্ধু, সে চন্দ্রান্দিয়ায় বাড়ি, সেও বসে রয়েছে। তা ওই যেহেতু সে গ্রামীণ ছেলে, গোষ্ঠীর ছেলে, সে উঠে চলে গেছে। তা সে উঠে যাওয়ার কারণে আমার ভাগ্নে উঠে গেছে। আমার মামা তো বলছে, সে বলছে যে দাওয়াতে কুটুম আর বলো ছেলে পক্ষের লোকজন এরা শুধু বসবে, আর গোষ্ঠীর লোকজন এবং গ্রামীণ লোকজন এরা হলো পরে বসবে। তা আমার ভাগ্নেকে তো বলে নাই আমার মামা। তা মাহমুদ উঠে চলে গেছে, আমার ভাগ্নে উঠে চলে গেছে। উঠে গেলে পারা ওই দেহি আমার বোনও উঠে গেছে। আমার বোন চলে গেলে পারা বোন বাগনে টাগনে যারা ছিল সবাই চলে গেছে। ওই বোন নিয়ে চলে যাওয়ার কারণে আমার মাও চলে এসেছে রাগ করে। এবং যেহেতু আমার মামাদের তাদের কোনো দোষ নাই, সেই কারণে আমার ছোট মামা আমার মাকে বাধাও দেয়নি, উনি বাড়ি চলে আসেন। আমারে আবার ফোন করে ছোট খালা পুরো ঘটনা বলছে। উনি যখন খালি টিফিন বাটি নিয়ে চলে আসছে ফেরত, তখন আমি বললাম যে কি ব্যাপার, তুমি টিফিন বাটি নিয়ে গেলে খাবার আনার জন্য, তুমি ফিরে চলে আসলে খালি টিফিন বাটি নিয়ে। আমার আব্বা তো আশায় রয়েছে যে শ্বশুর বাড়িতে খাবার দাবার আনবি, ভালো মন্দ উনি খাবে, সে আশায় বসে রয়েছে। তারপর কি যেহানে আমার নাতিন না খেয়ে উঠে চলে যায়, সেহানে আমি কি করে খাই? আমি বলছি তোমার আর একটা নাতিন তো বাড়ি রয়েছে, এই নাতিনকে রেখে তুমি 3 দিন থেকে আসলে, এলো আল্লাহর বিচার। তুমি একটা রিজিক কাটা করছো, বন্ধ করছো, আল্লাহ তোমাকে সবগুলো রিজিক নষ্ট করে দিয়েছে। তারপরে আপা, হীরা আপা, উনি না খেয়ে তো বেরিয়াটে চলে গেছে। চলে গেলে উনি আবার ওই কিছু বিরিয়ানি, ওই 7-up দই খাইছিল। এখন ও তার ফেরত দেওয়া যায় না, বা বাজার থেকে সে দই স্প্রাইট কিনে সেই উনি আবার ফেরত পাঠায় দিচ্ছে। জাগের সাথে এত দ্বন্দ্ব, আবার সেই মামা সেই ভাইয়ের সাথে আবার পীড়িত হয়ে যায়। মাঝেতে আমি খারাপ। পুরন বাড়ি আমার মা এবং আমার মেয়ে দুইজন যায়। যাওয়ার পরে ওই বাড়ির 6টা 22 আম
আনছি যিনি, সে আমগুলো দেখে আসে। কিন্তু আমার মা পারতে পারে নাই না পারে নাই, মা আল্লাহ জানে, উনি চলে আসে। চলে আসলে পরা ওই খবর আবার আমার ভাগ্নের কাছে জানায় আমার মা। পরদিন আইসে আমার সেই ভাগ্নে, আমার মানে দ্বিতীয় ভাগ্নে, সে এসে 6টা আমি পাড়িয়ে নিয়ে চলে যায়। পাড়িয়ে নিয়ে চলে গেলে পরা তখন আমার মেয়ে আমার ফোন দিয়ে কয়েক, আব্বু আমার দাদি 6টা আমি ইমরান ভাইয়ারে দিয়ে দিছে, আমার জন্য একটা আম দিয়ে যেত। তাই একটু কান্নাকাটি করে। কান্নাকাটি করলে পরে তখন আমি ফোন দিয়ে মারে যে মা, নাতিন হচ্ছে তোমার 2ডে, তুমি এক নাতিনরে বুকি করে একজনের পিটি করার কারণটা কি? তুমি সাথে থেকে তুমি 6টা আম তারা দিয়ে দাও কিভাবে? তুমি একটা আমরে দিতে। এই কথা আবার আমার মারে আমি বলছি। বলার পরে মা আবার আমার বোনরে বলছে, বোন আমারে ফোন দিছে, কিরে আম নিয়ে কি হয়েছে, তুই এইসব কথা বলিস, আমার কথা মতো চলবি, তাহলে হলো তোর, তুই এই বাড়ি টিকতে পারবি, নয় তোর এই বাড়ি টিকতে দেবো না। আমি কিন্তু তুই যা পারিস তাই করিস। এই নিয়ে কথা কাটাকাটি হয় ওর সাথে আমার। তখন হচ্ছে রমজান মাস। আমার শালা আমাদের বাড়ি থেকে বেড়িহাট মসজিদে তারাবির নামাজ পড়াচ্ছে, খতম তারাবি। আমার বোন সকালবেলা আমাদের বাড়ি চলে আসছে, রাত্রেবেলা ওর সাথে আমার কথা কাটাকাটি হয়েছে। সকালবেলা এসে আমার মার সাথে তো উল্টো পাল্টা বলা, এবং বলে যে এই বিড়ার বউ নিয়ে যদি তুমি খাও তাহলে আমারে পরিচয় দিবা না। আমার বউর সাথে কিন্তু কোনো কিচ্ছু না, কোনো গ্যাঞ্জামগুলো তো কিচ্ছু না। আমার বোন আমার মারে এই ধমক দিয়ে চলে গেল। ধমক দিয়ে গেলে আমার মা ওই রোজা রয়েছে, সে একসাথে সেরি খাইছে, ইফতারি আলাদা বানাচ্ছে, যুদ্ধ হয়ে গেছে। এখন ইফতারি খাইনি, আমারে ফোন দিছে। আমি আমার মা বাপরে ফোন দেই, ওনারা ফোন ধরে না। আমি আমার ওয়াইফরে বললাম যে ঠিক আছে দেখো রাত্রি সকালে কি করে, সেহেরি উনি আলাদা রান্না করছে। আমার মা বাবা আলাদা খাচ্ছে। আমার বউগুলো বললাম তুমি রান্না করে না। ওই যে ভাত ছিল, যেহেতু ওনারা ইফতারি করি নেই, ওই ভাত রয়েছে, ওই ভাত খাইছে। খাওয়ার পরে পরের দিন গেছে, পরের দিন ওই ভাতই খাইছে, সেহেরি খাইছে। ইফতারির সময়ও ওনারা আলাদা করছে। আমার বোন এসে আমার মারে পৃথক করে দিয়ে যাওয়ার পরে আমি আমার মেজো কাকারে ফোন দিছি। আমি কাকারে বললাম, কাকা হীরা এসে তো এভাবে জুদো করে দিয়ে গেছে, এই ঘটনা। কাকা ঠিক আছে বাবা আমি যাবানি। আমার কাকা আসে নাই। পরদিন সকালে ওনারে ফোন দেয়, উনি বলে যে আমি বিকেলে যাবানি, বিকেলেও আসে নাই। মাঝে যে 2 দিন চলে গেল। তৃতীয় দিন আমি আমার মেজো কাকি আমার ফোন দিয়ে বলে যে মানা তোমার কাকা যাবে না, হীরা যেখানে জুদো করে দিয়েছে তোমার কাকা যাবে না, তুমি তোমার ব্যবস্থা করো। পরে আমি আমার বড় মামাদের বাড়ি আমার ওয়াইফে পাঠালাম। পাঠানোর পরে মামা বললো যে ঠিক আছে মনি তুমি আলাদা খাওগে, তুমি তোমার মতো চলো। তখন হাঁড়ি পাতিল কিনে, চাল ডাল কিনে রান্না টান্না করে খায়। কিন্তু এর মাঝে 2 দিন আমাদের বাড়ি কোনো রান্না বান্না হচ্ছে না। আমার মেয়েটা না খাওয়া, আমার মা এবং আমার বাবা আমার মেয়ের ডাকু দেয়নি যে কি খাচ্ছে না খাচ্ছে, দে ওরে তো কড়া খাওয়াই দেই। এভাবেই আমার বাবা মা আলাদা খাওয়া শুরু করলো। এবং আমার ওয়াইফরে একটা লবণের চামচ পর্যন্ত দেয় নাই, সব কিছু ওনরা খাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, ওনরা ভালো থাকলে। আর আমি ফোন দিলে ফোন ধরে না। এর কিছুদিন পরে আমার বোনের পরামর্শে আমার মা বাবা আমাদের দেউলির বাড়ি এবং বাড়ির পাশে যে জমি, ওই জমিতে আমার নিজে হাতে লাগানো মেহগনি গাছ ছিল 400-র মতো। আমার একটা চিন্তাধারা ছিল যে আমার তো সরকারি চাকরি বাকরি নাই, এই আমার পেনশন, এটা চিন্তা করে লাগাইছিলাম। সেই গাছগুলো বিক্রি করে ফেলাইছে এবং আমার জানাইও নেই। বাড়িতে গেলাম, মার জন্য একটা চেন নিয়েছিলাম, একটা কম্বল এবং কসমেটিক যা আছে সব কিছু দেই, ওনারা সব কিছু ফেরত দেয়, উনি রাখে নাই। আমি আর কিছু মনে করিনি, আমি সে অবস্থায় থুয়ে দিছি, এখনো আমার ঘরে ঠিক সেই অবস্থায় আছে। বাড়ি যাওয়ার পরে আমার বাবাকে বললাম যে আব্বা আপনি এই পৃথক করে দিলেন কারণ কি? আমার বোর কোন অপরাধে আপনি তার জুদো করে দিলেন? আর ওর যদি দোষ থাকে আপনি আমার ফোন দিয়ে জানাতেন, তো ওর বোর এই সমস্যা, আমরা ওর সাথে থাকতে পারবো না। তা আপনি জুদো করে দিলেন, ফোনও ধরেন না, আর আপনি মানে কি দিয়ে জুদো করছেন? মাঝে মাঝে এরকম কথা কাটাকাটি হয়। উনি বলে যে তোরা ভালো খাই গিয়ে বা এটা সেটা, ওই আলঠেলা কথাবার্তা আর কি। এর কিছুদিন পরে আমার মেজো কাকা এবং আমার ছোট কাকাকে আমার আব্বা ডাকে আনে। ছোট কাকা আমার কি যে হারুন রাত্রি বাড়িতে থাকিস, সালিশ আছে। তাই আমি বললাম কিসের সালিশ? তা তোর আব্বা আসতে বলছে, তুই বাড়িতে থাকিস। তাই আমি বললাম আপনি আমার আগে জানাবেন না? তোরাই জানাইলাম। তা আমি ওই মুহূর্তে কি করব, আমার বড় মামাকে বললাম, আমার জাস্ত মামা তাকে বললাম, আর পাশে আর একজনকে বললাম।
তিনজনের বললাম, আর মেজো কাকা, ছোট কাকা আর আমার ছোট মামারে ডেকে নিয়ে আসছে ওনারা। ছোট কাকার প্রথম কথা, হারুন তুই এই বাড়ি ভাড়া থাকতে পারবি না। তাই আমি বললাম যে আমি কই যাইব, কই যাবি এটা তো আমার দেখার বিষয় না, তুই কোন সময় যাবি সেটা বল। তাই আমি বললাম যে আমি কখন যাবো কাকা। তা কয় তুই যদি স্বেচ্ছায় না যাস তোরে 1 সপ্তাহের মধ্যে বাড়িতে নামাই দিতে পারবো। ছোট কাকা সুরে সুরে আমার ছোট মামা বলে কি 1 সপ্তাহ লাগবে না, 6 ঘন্টার মধ্যে এই বাড়ি ফেরতে ওরা নামাই দেওয়া যাবে। ওদের কথাবার্তায় বুঝতে পারছি ওরা সবকিছু হলো পরিকল্পিত ভাবেই ওরা আসছে এবং এখানে কিছু একটা অঘটন ঘটায় ফেলবে না। তখন আমি একটু নরম কেটে কেটে ওদের সাথে তালে তাল মিলে কথা বলতেছি। আমি সালিশের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বললাম এবং কিভাবে জুদো করে দিয়েছে, আমার বোন এসে আমার বোনের সাথে কি হয়েছে এবং আমার বোন এসে জুদো করে দিয়ে গেছে, সবকিছু খুলে বললাম। খুলে টুলে বলার পরে আমার মা বলে কি এই জমিও আমার নামে, এই বাড়ির জমি, এই জমিও তোর বাপ আমার নামে লিখে দিয়েছে। তখন আমি আমার আব্বারে বললাম, আব্বা আপনি কি এই জমি মার নামে লিখে দিয়েছেন? তারা কি যে হ লিখে দিছি। আমি কেন লিখে দিলেন? কয়েক দিছি। আমি বললাম যে আপনার বিষয় সম্পত্তি টাকা পয়সা সবকিছু হলো আমার মান নিয়ন্ত্রণে, আমার জমি জমা যা রাখছেন সব হলো আপনি আমার মান নামে রাখছেন, আর শেষ দেউলির জমিটাও মান নামে, কথায় কথায় কিছু বাড়ি ফেরতে নাম। এই মনের দুঃখী হলে এই জায়গা বাড়ি বানাইছি, আর এই জমিটুকু আপনি লিখে দিলেন কারণ কি? তা কয় কি দিছি তাতে কি হয়েছে? তখন আমি বলি কি যে আমি তো বাড়ি থাকবো না, আমি থাকবো বিদেশে, আমার মার নামে যেহেতু আপনি জমি লিখে দিচ্ছেন তাহলে আমি যে ঘরটা দিছি ঘরটা আবার আমার টাকায় দিয়া, আমি যে ঘরটা দিচ্ছি এই ঘরখানের ভেতর যে জমিটুকু রয়েছে হ্যাঁ আপনি 2 শতক জায়গা আপনি মারে বলে আমার নামে লিখে দেন। কি না এটা দেওয়া যাবে না। তখন আমি বলি যে আব্বা তাহলে আপনি আমার নিজের নামে 10 শতক জমি আছে যে বড় মামাদের বাড়ির নিচে মাঠে, ওই 10 শতক জমি আপনার নামে অথবা মার নামে লিখে দিচ্ছি, আপনি আমার মারে কয়ে 2 শতক জমি আমার নামে লিখে দেন। কি যে না তাও দেওয়া যাবে না। তাই আমি বললাম যে আপনার এই 2 শতক জমির জন্য আমি 2 লক্ষ টাকা দিচ্ছি, এই সালিশের মধ্যে সবার সামনে আমি বলতেছি, সবাই তো চুপ, সবাই খালি শুনতেইছে। আপনার আমি 2 লক্ষ টাকা দিচ্ছি, আপনি জমিটা লিখে দেন, 2 শতক জমি আমার নামে লিখে দেন। কি আমি তাও দিতে পারবো না, যা দিছি। তাই আমি বললাম যে আপনি আমার হক নষ্ট করছেন, আমি আপনার সন্তান, আপনি মরে গেলে আমি এই দাবি ছাড়বো না, তুই যা পারিস তাই করিস। এই কারণে আমার বাবা মারা গেলে পারা আমি জানাজার মধ্যে আমি বলছিলাম যে আমার বাবার পর আমার দাবি আছে। এটা কি আমার অন্যায় হয়েছে নাকি? আমার বাবা আমার সাথে যে অবিচার করছে, আমার হক নষ্ট করছে, আমি জানাজায় বাধা দিছিলাম, জানাজায় লোকজনের কাছে বলছিলাম যে আমার বাবার পর আমার দাবি আছে। আমি জানি যে এর কোনো ফয়সালা হবে না, কিন্তু ওই জানাজায় উপস্থিত যে শত শত বাবা আছে তারা যেন তার সন্তানের সাথে এই অবিচার করার সাহস না পায়, এই দৃষ্টান্ত রাখার জন্য হলো আমি এই সমাজের ভেতরে আমি আর বাবার প্রতি আমি দাবি স্থাপন করলাম এবং এখন পর্যন্ত আমার দাবি আছে আমার বাবার প্রতি। বাবা মারা যাওয়ার পরে আমাদের যেসব আত্মীয় স্বজন, আমার কাকা কাকি ওরা যারা আছে, ওরা তো আসে আমার বউর পর খুব প্রেশার এবং আমার কাকা তো একাই 100। আমার কাকার সাথে আমি জীবনে কোনোদিন, আমার ছোট কাকা জীবনে কোনোদিন বেয়াদবি করি নেই। আমার কাকা বলতে পারবে না ওর সাথে আমি কোনোদিন বেয়াদবি করেছি, কিন্তু ও যে আমার পিছনে এত লাগা লাগছে কে, ও বিদেশ যাওয়ার সময় সেই সময় বাজারে আমি 1000 টাকা ওরে আমি হাদিয়া বাবদ আমি বল মানি নিয়ে পৌঁছে দিয়ে আসি, আর সেই সময় 1000 টাকায় প্রায় 1% জমি জমা করা যেত। বিদেশ যাইয়ে তো আমারে কিছু দেয় নাই এবং আমার জন্য একটা ভিসাও ক্যান্সেল আমাকে বিদেশ নেওয়ার জন্য। পরবর্তীতে ওই মাইজাগের কথায় ও আমারে বিদেশও নিল না। চাচা তোমারে বলি, তুমি তো আমারে ভিসা দিলে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু বিদেশ আসছি এবং ভালো একটা চাকরি করি, আল্লাহর রহমতে ভালো বেতন পাই। তোমার যদি ভিসা টিসা লাগে আমারে বলো, আমি তোমারে ভিসা দেব। আমার বাবা সারা জীবন ইনকাম করে তোমাদেরকে খাওয়াইছে, আমার বাপের ইনকাম না হইলে তোমরা কয় ভাই ভিক্ষে করে খাইতে। আজ তোমরা প্রতিষ্ঠিত হয়ে তোমরা আমার বাবার উপকারের কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করো না। 3টে ভাই বিদেশ ছিলে, আমার বাপরে জীবনে কোনোদিন একটা জামাও কিনে দাও নাই। আর তোমাদের কথা কি বলবো, তোমরা ভাই ভাই তো মিলে খাতে পারো না। এক বাইরে তো সম্পদের নিজেরা সম্পদ আত্মসাৎ করার জন্য এক বাইরে দেশ ছাড়া করে মালয়েশিয়া পাঠাতে সে বিয়ে শাদী করে সেই যাচ্ছে, আর 2 ভাই তো কুকুর কামড়াকামড়ি করার তারাই থাকো। তোমাদের মধ্যে কিন্তু মানুষত্ব বোধ কিছু নাই। তোমরা পারো খালি মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করে রাখতে, কারোর যে সংসার মিলেমিশে থাকবি সেই জিনিসটা তো তোমরা ভালো চোখে দেখো না। আমার বাবার 4 দিনের মিলাদের সময় আমাদের বাড়িতে টাকা ছিল না। আমার ওয়াইফের কাছে আমার কাকা টাকা চায়, বলছিল যে কাকা এই সামান্য কিছু আছে আপনি নেন। কাকা তো নিলই না, উল্টে আরো উল্টো পাল্টা বললো। আর আমার ছোট কাকা তো গিরিঙ্গেবাজ, ও তো উল্টো পাল্টা বলতেছে। সবকিছু তো আমি খবর টবর পাই। এর কিছুদিন পরে ছোট কাকার আমি ফোন দেই, কাকারে বললাম যে কাকা
আমি তো আপনার সাথে জীবনে কোনোদিন বেয়াদবি করিনি, তা আপনি আমার পিছনে এরকম লাগছেন কেন? সালিশের ভিতরে আপনি যেরকম আমার সাথে ব্যবহার করছিলেন, আমি উত্তর দিলে হলে আপনি আমার গায়ে হাত তোলেন। তা আপনি কি মনে করছেন কাকা আপনি আমার গায়ে হাত তুললে আমি একবারে ভদ্র হয়ে বসে থাকবো? আমি এত ভদ্র? বাপ মরে গেছে, তুই আমার বাড়িতে উল্টো পাল্টা কথাবার্তা কইস। তো যদি আমি বাড়ি এবার যাই ছুটিতে, আমার বাড়ির সীমানাতে যদি পাও দিতে পারিস, পরে ও আর কিচ্ছু কয় না। এরপরে আমাদের বাড়ির সীমানায় মিলাদের পরের দিন আমার বোন আমাদের বাড়িতে আসে। আমার মা তো যাচ্ছে তাই বলে গালাগালি পড়ে আমার বউরে। আমার বোন আমার বউরে মারতে যায়। আমার মা বলে যে তুই যদি এই বাড়ি থাকিস, মানে উল্টো পাল্টা বিশ্রী বকা দেয় এবং বলে যে একজনের নাম বলে যে ওই অমুকের খবর দিয়ে দিন টাইনি বেরিয়ে নিয়ে যাক। তখন এখন আমি দেখলাম পরিস্থিতি খারাপ, ওদের মধ্যে মানুষত্ব বোধ নাই, ও তো অমানুষ। তখন আমি আমার বড় মামার কাছে পাঠাই আমার ওয়াইফে, বললাম যে মামা আমি এখন কি করবো? কয় কি মনি তোর মার তো কোনো ওদের কোনো মান সম্মানের ভয় নাই, তা তোর বউরে তুই হাতে নেয়। কয় কি আমার নামের জমি বাড়ি ফাইতে নাম, এরকম উল্টো পাল্টা কথাবার্তা। তখন আমি চিন্তা করলাম যদি নিরাপত্তার তো একটা বিষয় আছে। তখন মাল সাবানা সহ আমার বউরে ওর বাবার বাড়ি পাঠাই দিই। এর 1 বছর পরে আমাদের বাড়ির পশ্চিম পাশের জমিটা বিক্রি করবে। আমার বড় মামা ওই জমিটা আমার রেখে দেয়। আমার বড় মামা আমার জন্য যা করছে এই পৃথিবীতে কেউ, মানে আমার কোনো আত্মীয় স্বজন কেউ এতটুকু করে নাই। আমার চাচারা তো আমার ক্ষতি করতে পারলে জীবনে কোনোদিন উপকার করে নাই। আর আমার ফুফুরা আর অন্যান্য লোকের কথা আর কি বলবো, কিন্তু আমার মামার উপকার আমি চিরদিন মনে রাখবো। আমার মামারে আমার মা, খালা বা অন্য মামারা ওনারা কিন্তু দেখতে পারে না, কিন্তু আমার কাছে উনি মহান। জমি কেনার 1 বছর পরে আমি ছুটিতে বাড়ি যাই। বাড়ি যাওয়ার পরে আমি আমার মার জন্য যা কিছু নেই ওনারে দেই, কিন্তু উনি রাখে না। না রাখলে পারা উনি তো পৃথক খাচ্ছে। আমি বললাম যে মা যা হয়েছে, আব্বা মারা গেছে, এখন তুমি মিলেমিশে খাও। উনি তাও খাবে না। আমার কথা, আমি হীরার কথা তো শুনতেছি না। আর আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমি ভালো লাগছে, আমি তো হীরার অধীনে নাই। আমি হীরার কথা শুনবো কোন কারণে? আমি যখন অভাবে ছিলাম তখনই আমি তার কথা শুনি নাই, আর এখন আমার তো শোনার কোনো প্রয়োজনই আসে না। আমার ওই জমিতে বিল্ডিং করার জন্য মিস্ত্রি আসে, মিস্ত্রির উদ্বোধন করবে, তা ওনারে ডাকে, কিন্তু উনি আসে না। অনেক কথার পরে উনি আসে উনি উদ্বোধন করে, ওনারা দিয়ে করানোর পরে বিল্ডিং হয়ে যায়। বিল্ডিং এর সিঁড়িটুক ওনার জায়গায় পড়ছে, মানে আমার যে কিনা জমি সেই জমিতে বিল্ডিং হয়েছে এবং সিঁড়িটুক এই জমিতে এসে পড়ছে। এখন সেই সিঁড়িতে বাধা আছে, আমার জায়গায় যেন সিঁড়ি পড়ে না। যে বিল্ডিং উদ্বোধন করলো উনি, সেই বিল্ডিং এর সিঁড়ি উনি দিতে দেবে না। এই নিয়ে তো তুমুল ঝগড়া। আমার বাবা মারা যাওয়ার পরে আমার বাবা প্রায় 7-8 লক্ষ টাকার জমি বন্দুক বা নগদ ক্যাশ ট্যাশ রেখে যায়, তার 1 টাকা আমাকে দেয় নাই। বাড়ির মাল সাবানা কিচ্ছু আমাদেরকে দেয় নাই, সব বেরিয়াটে পার্সেল করছে। আর আমার বাবা জীবিত থাকা অবস্থায় আমার বাপরে কোনোদিন আমার মা উমরায় যাওয়ার জন্য বা হজে যাওয়ার জন্য বলে নাই। আমার বাপ মরে যাওয়ার পরেই উনি উমরায় চলে গেছে। মানে আমার বাপ জাহান্নামে যায় যাক, সমস্যা নাই, কিন্তু উনি জান্নাতে যেতে হবে ওনার। এবং আমার বাপ মরে যাওয়ার পরে আমার জমি না আমার মার নামে লিখে দিয়ে গেছে, কিন্তু টাকা তো লিখে দিয়ে যায়নি, টাকা তো থুয়ে গেছে। এই টাকার অংশীদার তো আমিও, আমার বোন এবং আমার মা, 3 জন। এখন আমার মা পাইলো 2 আনা, সে তো 16 আনা পায় না। ওই টাকায় দিয়ে উনি হজে চলে গেছে। উনি মনে করছে যে এই টাকাতে হজ করে উনি জান্নাতে চলে যাবি। আমার বাপের পর দাবি তো আমার এখনো আছে। আমার বাপ যে আমার সাথে অবিচার করে গেছে, আমার হক নষ্ট করছে, আমি তো তার দাবি ছাড়বো না। আমার বাপ জাহান্নামে যাচ্ছে চলে, ওতে ওনার কোনো টেনশন নাই, উনি কিন্তু জান্নাতে চলে যাবে উমরা করে। আমি সৌদি আরব আছি, আমি আমার বাবা মা বউ বা ছেলে মেয়ে এদেরকে কিন্তু যদি আমি আনি শুধু বিমান টিকিট লাগে, আর কোনো খরচ হয় না। কিন্তু আমাকে বলে নাই, উনি একা আসছে। আমি ফোন নাম্বার চাইছি লোকজনের মাধ্যমে, উনি সবাই রিকোয়েস্ট করছে কারোর জন্য ফোন নাম্বার দেওয়া না হয়। ঠিক আছে, উনি ওমরা করে উনি চলে গেছে। বিল্ডিং হয়ে যাওয়ার পরে বিল্ডিং এর সিঁড়ি দেওয়ার সময় সিঁড়িটা ওনার জায়গায় পড়ছে, উনি সিঁড়িতে বাধা দেয়, আমার জায়গায় যেন সিঁড়ি পড়ে না। তখন আমি বলি সিঁড়ি কি কবরে নিয়ে যাবা নাকি? তুমি আমার বাপের সব বিষয় সম্পত্তি সব তুমি আত্মসাৎ করছো, তুমি তারে জাহান্নামে পাঠাই দিয়ে তুমি জান্নাতে চলে যাওয়ার জন্য তুমি উমরা করে আসো, আবার আমি তোমার সন্তান, তুমি আমার বিল্ডিং এ দাও তুমি বাধা, তুমি কিরম মা? এর কিছুদিন পরে আমাদের মিজানুর চেয়ারম্যানের গ্রাম আদালতে আমি একটা লিখিত অভিযোগ জানালাম। আমি কিন্তু মিজানুর সর্দার মামাতো ভাই, তার কাছে আমি বিচার দেইনি, আমি কিন্তু দিছি গ্রাম আদালতে। উনি কি করলো, উনি বাড়ি ঘর নিয়ে আসলো, সেই কিছু সালিশ বাড়ি হবে। তো বাড়ি গেলাম, আমি গেলাম, মা গেল, আমার সব কিছু শুনলো A to Z।
শোনার পরে উনি আমার মারে কিচ্ছু না বলে তোরা মা চাউল মিলে টেলে খাই। এই হলো আমাকে চেয়ারম্যান সাহেবের বিচার। সালিশের শুরুতে আমি আমাদের চেয়ারম্যান সাহেবকে বলছিলাম যে ভাই, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কাজী হয়ে বিচার করবে, আর দুনিয়ায় যারা বিচার করে তাদের মাথার উপর আল্লাহর কুদরতি ছায়া থাকে, আপনি সঠিক বিচার করবেন। এরপরেও মিজান সর্দার কোনো বিচার করলো না, এখন যা তোরা মা চাউল মিলে মিশে খাই। চেয়ারম্যান সাহেব আপনি এখন কোথায়, আর আপনার ক্ষমতা কোথায়? এখন মিজান সর্দার কোনো বিচার আচার করে দে নেই। ওই ক্ষমতা পাইয়ে আমার মা ওর বাড়িতে বেরোনোর পরই সে বিশ্রী বকাঝকা করতে 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 বাড়ি আসছে, এবং আশেপাশে সব বাড়ির লোকজন আশ্চর্য গেছে, কিরে ও হারুনের মা এরম গালাগালি পারে কে। বাড়ি আসলাম, বাড়ি এসে সেই সময় আমি আবার আমাকে চেয়ারম্যান সাহেবের বাড়ি গেলাম, যে বললাম যে ভাই আপনি তো মিলেমিশে খাতি করেন, এই পথ ভরে গালাগালি পারতে পারতে গেছে, আবার এখন ধানকে বাড়ি যে বকাঝকা করতেছে। যা ওটা আমি দেখফানি। মিজানুর চেয়ারম্যানের বাড়ি সালিশের একদিন পরে আমি সৌদি আরব চলে আসি। সৌদি আসার পরে খবর শুনি কি যে আমার বাবার টাকায় যে আমার মার নামে যে জমি ছিল, সেই জমির কিছু অংশ 1 লক্ষ টাকা গিরবি থুয়ে সেই টাকা আমার বোন নিয়ে গেছে। আমার মা আমার ছোট মামার বাড়ি যে গোবরের বড়ে বানাতো, গোবরের বড়ে বানায় বাগায় গোবরের বড়ে বানাতো, মানে অর্ধেক আমার মামা রেখে যেত, অর্ধেক হলো উনি পাত। সেই অর্ধেক থেকে আবার কিছু অংশ হীরার বাড়ি পাঠাইতো, আর কিছু অংশ উনি বিক্রি করতো। আমার বাবা যে লক্ষ লক্ষ টাকা থুয়ে গেছে, সব সম্পত্তি উনি খাচ্ছে, আমার দাদার সম্পত্তি আমি খাই না। আমার দাদার সম্পত্তি যে ফসলাদি পায় সবই আমার মা খায়। আবার আমার বাবার যে পেনশন পাচ্ছে 5-6 হাজার টাকা প্রতি মাসে মাসে, তাও আমার মা নিচ্ছে। তারপরে উনি গোবরের বাড়ি বানাতে বিক্রির জন্য আমাদের দেউলের বাড়ি থেকে যে আমি যে ভ্যানে করে যে জালেরটা আনছিলাম, সেই জালেরটা যদি উনি জাল দেয় 2 থেকে 3 বছর লাগবে সেই জালেরটা পুরোইতে। এরপরেও ওই গোবরের বড়ি বানায় বানায় উনি করে। এখন আমি নিজেই বলছি, প্লাস লোকমার মতো বলছি যে আমি জালেরটা পাবো ওখানে। আমি জালেরটা না পাও, যত গ্যাস লাগে আমি কিনে দিচ্ছি, তুমি এই মামার বাড়ি গোবরের বড়ি বানায় না। তারপরেও শোনে না। এরপরে আমি একটা ভিডিও দিলাম, ভিডিও বিস্তারিত জানালে এবারে তো আমার মার তো মান সম্মান নাই, বা আমার বোনের মান সম্মান নাই, কিন্তু আমার মামার তো মান সম্মান আছে। আমার মামা মানা করে দিয়েছে, এই আমার বাড়ি ভাত তুই আসবি না। এখন সে আমার মামার বাড়ি, আমার মা চান্স পায় না। আমার মা আমাদের বাড়ি থাকে না, হীরার বাড়ি থাকে। হীরার বাড়ির যাবতীয় কাজ আমার মা করে, আর রাস্তার ধার বসে পাট বাসে ভাগায়। সেই পাটালারে অর্ধেক দেয়, আর অর্ধেক হলো হীরার নেয়। আর হীরার কথা কি বলবো, ও তো একটা দায়ুস মহিলা। ওর মাথায় থাকে না কাপড়, আট বইরে ঘুরে বেড়ায়। ও তো আস্তে একটা বদমাইশ। ওর মান সম্মান বলতে কিছু আছে। ও একজন স্কুল শিক্ষক, আর তার মারে দে ও পাট বাসায়, রাস্তার ধার বসায়। ওর মা হজ করে আইছে, একজন আজি সাপড়ে দে ও বেপরদায় রাস্তার ধার বসে পাট বাসায়। আমার মারে পুষলায় টাকা পয়সা তো সবকিছু নেছে, মাল ছাপানা নেছে, বাড়ির যত মালামাল ছিল ঘরের মধ্যে সব হীরা নিয়ে গেছে। শেষমেশ একটা মাটির কুলা, এই কিছুদিন আগে একটা মাটির কুলা, সেই কুলা পর্যন্ত হীরা নিয়ে গেছে, হীরার বাড়ি নিয়ে গেছে আমার মা। ও একজন স্কুল শিক্ষিকা। ওর নৈতিক চরিত্র যদি এরকমের হয়, তো ওর কাছ থেকে ছাত্রছাত্রীরা কি শিক্ষা হবে? ওর স্কুলের 13 বছরের একটা মেয়ে একটা ছেলের সাথে ওর ইন্ধনে বাইরে চলে গেছে। এই নিয়ে ওর নামে মামলা হয়েছে, এবং আমার দুলাভাইয়ের নামে মামলা হয়ে গেছিল পিওনের কাছে। পরে এলাকার লোকজন ধরে পড়ে সেই মামলা কেস মিটে। হীরা ম্যাডাম শিক্ষক নামের কলঙ্ক। ও একজন দুর্নীতিবাজ। ও ঘুষের বিনিময়ে ও চাকরি পাইছে। ওর এসএসসি রেজাল্ট হচ্ছে ইংলিশে 0 পাস। কারো যদি অবিশ্বাস হয় ওর মার্কশিট চেক করুক, পেয়ে যাবে। 0 পাস পাইছে। সেই শিক্ষকের কাছে ছাত্রছাত্রীরা কিভাবে ভালো লেখাপড়া আশা করবে? শেখ হাসিনার আমলে 2018 সালে যে ভোট কারচুপি নির্বাচন হয়েছিল, এই নির্বাচনে এদের মতো কিছু দুর্নীতিবাজ শিক্ষকরা প্রত্যক্ষভাবে জড়িত। বর্তমান সরকার পুলিশ প্রশাসনের বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করতেছে, বাধ্যতামূলক অবসরে পাঠাচ্ছে। এই পুলিশ প্রশাসনের লোকগুলো কিন্তু এরা কেন্দ্রের বাইরে ডিউটি করছে, এবং এরা বাইরে থেকে সহযোগিতা করছে ভোট কারচুপি করার জন্য। কিন্তু এই যে শিক্ষকরা, এরা তো কেন্দ্রের মধ্যে ছিল, এবং আওয়ামী লীগের লোকরা যারা ভোট কাটছে তখন তাদেরকে প্রতিবাদ করে নাই, এবং এরা তো সাইন করে দিয়েছে সুষ্ঠু নির্বাচন হয়েছে। প্রশাসনকে বলবো, এই হীরা ম্যাডামের মতো দুর্নীতিবাজ শিক্ষকদেরকে আইনের আওতায় এনে এদের সঠিক বিচার করে সমাজকে কলঙ্কমুক্ত করতে হবে। ধন্যবাদ সবাইকে।